সাইফুল হক, আপনি কি মনে করেন চেক অ্যান্ড ব্যালেন্স শুধুমাত্র প্রেস কাউন্সিলের কাছে অভিযোগ করে মৃদু তিরস্কারের মধ্যে দিয়ে যে চিন্তাটা করা হচ্ছে যেটা সম্ভব, আপনার কি মনে হয় যেটা? আমার প্রথম মনে হয় আমাদের সাংবাদিকতার ক্ষেত্রে আমাদের বন্ধুরা যারা এর সঙ্গে যুক্ত, আমার প্রথম মনে হয় যে পেশাদারিত্বের বড় ধরনের ঘাটতি। এ ধরনের যেটা আপনি উল্লেখ করছিলেন, কোনো একটা সংবেদনশীল নিউজ যখন আপনি দিচ্ছেন, দুবার তিনবার চারবার করে তাকে যে পেশাদারিত্বের জায়গা থেকে তথ্য, তার সত্যতা, এটাকে যাচাই করা, সূত্রগুলো যাচাই করা, এদিক থেকে ঘাটতি আছে। এটা একটা। আমি আমার দীর্ঘ রাজনৈতিক পথযাত্রা এরকম অসংখ্য বিষয় দেখেছি। বিশেষ করে ৭-৮ সালের ঘটনা আমি মনে করতে পারি। বিএনপি আওয়ামী লীগের যেসব নেতারা তখন জেলে ছিলেন, যাদের বিভিন্ন জবানবন্দির নাম করে অথবা রিমান্ডের নাম করে তাদের বয়ানে যেগুলো কোনো মিডিয়াতে আসার কথা না, খুব গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পত্রিকাগুলো, যাদেরকে আমরা মেইন স্ট্রিম মিডিয়া বলতে পছন্দ করি, ভালোবাসি, মানুষও দেখে, তারা যেভাবে এগুলোকে করেছেন, এটা দু একজন কিছুটা আত্মসমালোচনা করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন, কিন্তু বাকিরা বহাল তবিয়তে আছেন। তো এগুলোর একটা এই সমস্যাটা এখনো পর্যন্ত আছে। হয় তার মাত্রা বা তার গ্র্যাভিটি হয়তো কিছুটা কমেছে, কিন্তু মনে করি এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর এগুলো যেটা হয় যে, আর এখন এই যে আপনি যে নিউজটার কথা বললেন, অনেক সময় সরকারকে ডিফেম করবার জন্য, সরকারকে ডিফেম করা বা পুরো এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে বহু দিক থেকে সরকারের ব্যাপারে অনেকগুলো প্রশ্নে আমাদের সমালোচনা, যেটাকে আমরা ন্যায্য সমালোচনা মনে করি, ন্যায্য সমালোচনা আছে, সেটা একটা প্রশ্ন। কিন্তু পুরো অভ্যুত্থান, পুরো সরকার, পুরো অর্জন নানা ছুতায়, নানা অজুহাতে কিভাবে তাকে ডিফেম করতে হয়, অমর্যাদা করতে হয়, এবং একটা জন অসন্তোষ, জনবিক্ষোভ জাগিয়ে তোলার জন্য এগুলোকে কাঁচামাল হিসাবে, ইন্ধন হিসাবে কিভাবে ব্যবহার করা হয়, এই অভিজ্ঞতা আমার দীর্ঘ জীবনে আছে, রাজনৈতিক জীবনে। গত 10 মাসে এরকম, আজাদ নিশ্চয়ই এখানে আছেন, তিনি নিশ্চয়ই একমত হবেন, আমি এরকম অসংখ্য ঘটনা গত 10 মাসে এটা আমি লক্ষ্য করেছি, যার কোনো বাস্তবতাই বিশেষ নেই। করে প্রতিবেশী দেশেও আমরা দেখছি যে প্রতিবেশী দেশগুলোতে যে জায়গাটা ভয়ানকভাবে আসছে প্রতিনিয়ত। আনন্দবাজার প্রায় আমার ইন্টারভিউ নেয় প্রতি সপ্তাহে একবার দুবার, বা প্রায় নানা বাংলাদেশে তারা কোনো তথ্য করার জন্য। কিন্তু তাদেরও আমি দেখি যে ইভেন তারাও যে সমস্ত নিউজগুলো, এবং যেখানে তো আমার বক্তব্য দিচ্ছে, কিন্তু তার হেডলাইন, তার বর্ণনা যেটা আসছে, পরে আমি নিজে অনেক সময় বিব্রত বোধ করি। তো এটার জন্য তো এই একটা জায়গা আছে। এসব ব্যাপার আমি নিশ্চয়ই মনে করি যে আমি প্রথমত মুক্ত সাংবাদিকতা, আমরা তো তার পক্ষে এটার জন্য, এবং এটাকে আপনি ওরকম কোনো ওয়াটার টাইট কোনো কম্পার্টমেন্ট করে এই যুগে কোনো কিছু আটকানো কঠিন। এই সোশ্যাল মিডিয়ার যে ভাইব্রেন্ট যে পরিস্থিতি, ইন্টারনেটের কিন্তু যে অবস্থাটা, আমাদের গণমাধ্যম আবার পাশের দেশের গণমাধ্যম বা ইন্টারন্যাশনাল অন্যান্য গণমাধ্যম দ্বারা প্রভাবিত, সেই বিষয়টাও এখানে আমি সেদিক আছে। থেকে বলছি, যেমন আমি একটু দ্য ইকোনমিক টাইমসের একটা হেডলাইন আমি আপনাকে পড়ে শোনাই। বলুন। শেখ মুজিবুর রহমান ক্যান্সেলড, বাংলাদেশ 6 নিউ ফাদার ইন পাকিস্তান। এই যে বলছি একটা হেডলাইন। একটা মানে সঙ্গে সঙ্গে, কারণ আপনি যখন আপনি দিচ্ছেন 5 মিনিটের মধ্যে এটা গ্লোবাল মিডিয়াতে চলে যাচ্ছে, পরে যখন আপনি সংশোধন করছেন, ওই মনোযোগ, ওই গুরুত্ব দিয়ে জায়গাটা বলে ড্যামেজ যেটা হবার, মানে আমাদেরকে অসম্মান করা, অমর্যাদা বিতর্কের মধ্যে নিয়ে যাওয়ার জন্য যারা কনস্ট্যান্ট লেগে আছে, আমাদের পেছনে লেগে আছে আগুন দেওয়ার জন্য, কোথাও একটু দেখলেই তো তারা একটা দিয়াশালের যে কাঠি, তারা ওটা জ্বালিয়ে দেয়। তো এটা হলো দায়িত্বশীলতার প্রশ্ন, পেশাদারিত্বের প্রশ্ন, দেশের প্রতি, জনগণের প্রতি অঙ্গীকারের। যারা সাংবাদিক, তাদের তো ডেফিনেট ইডিওলজি আছে। সরকার কি চিন্তা করছে, সরকার কিভাবে ডিল করবে, এটা একটু আমি শুনে নিই, আবার আসবো আপনার কাছে। সেটা তো সরকারের বিষয়, কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে এটা ব্রডলি এর একটা হয়তো ইথিক্যাল জায়গা, কোড অফ কন্ডাক্টের প্রশ্ন করতে পারেন, কিন্তু ওটা করতে যে আপনি আবার ডিজিটাল নিরাপত্তা আইনের মতন ওরকম একটা বিপদের জায়গায় আবার গেলে, তখন এটা আবার এক ধরনের রিপ্রেসিভ মেজার হিসেবে তখন দাঁড়িয়ে যাবে, যেগুলো আমরা ভিকটিম হয়েছে অনেক দিক থেকে। ফলে সামগ্রিকভাবে বিবেচনা করে এসব ব্যাপারে পলিসি অথবা ইথিক্যাল মোরাল জায়গাটা ঠিক করা দরকার।